প্রিয় দর্শক মণ্ডলী, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট বা হাঁপানি চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সভাপতি, ঢাকা জেলা দক্ষিণ হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি। তো আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাহ। স্যার, আপনি কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ স্যার। আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আচ্ছা। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত এই লাইভ প্রোগ্রামে আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের সাথে যারা আছেন লাইভটাকে উপভোগ করতেছেন ওনাদেরকেও স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্বাসকষ্ট বা হাঁপানি চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য। তো এ বিষয়ে কি বলবেন স্যার? জি, আমি এ বিষয়ে প্র্যাকটিস অফ মেডিসিন এর আলোচনা করে তারপরে আমি আমার কেস টেকিং যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, বিস্তারিত আলোচনা করব। আমি এখন আমার মূল আলোচনায় আসতে চাই। জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, এবং লাইভটাকে যারা উপভোগ করতেছেন আমাদের সাথে আছেন প্রত্যেকেই আপনাদের নিজ নিজ টাইম লাইনে আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিবেন। তো আসলে আমরা এই হাঁপানি রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক রোগীদের কিভাবে চিকিৎসা দেই, এবং হোমিওপ্যাথিতে আসলে অ্যাজমা আসলে কিউরেবল কিনা। আমি যতটুকু জানি, যতটুকু লেখাপড়া করেছি, asthma is not curable by the system of allopathic medicine, but asthma is curable by the homeopathic system. হোমিওপ্যাথিক সিস্টেমে কিন্তু এটা আরোগ্য সম্ভব। তো সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। তো হাঁপানি সম্বন্ধে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন প্রথমেই একটু আলোকপাত করতে হবে যে আসলে হাঁপানি আসলে কাকে বলে, হাঁপানি হাঁপানির কারণগুলো কি, লক্ষণগুলো কি, এগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। তো প্র্যাকটিস অফ মেডিসিন এর আলোচনার পরেই আমি আমার মূল আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ। আর সেটা হচ্ছে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে রোগীদেরকে কিভাবে আরোগ্য করেছি, এবং যে সমস্ত রোগী আরোগ্য হয়েছে তাদের সেই মানে কেসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এবং আমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই যে সফলতা আমি পেয়েছি হোমিওপ্যাথিক চিকিৎসায়, সেইগুলো কয়েকটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এট ফার্স্ট যেটা জানতে চাই এবং বলতে চাই সেটা হচ্ছে অ্যাজমা আসলে কি, হোয়াট ইজ অ্যাজমা। অ্যাজমা কি, অ্যাজমা কাকে বলে? ফুসফুসের বায়ুবাহী নালীগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা এটা কিন্তু আবৃত থাকে, এবং ওই পেশির আক্ষেপবশত সমস্ত বায়ুবাহী নালীগুলো সংকুচিত হয়ে যায়, এবং এর ফলে দেখা যায় যে শ্বাসকষ্ট অনেক সময় দেখা দেয়, এবং হাওয়া বা বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়ে থাকে, যার ফলে কি হয়, এক প্রকার শ্বাসকষ্ট উপস্থিত হয়। আর এই কারণেই রোগীদের মধ্যে সাই সাই করতে মানে গলার মধ্যে আপনার রেসপিরেটরি ফাংশনে সাই সাই করতে থাকে, সুরসুর করতে থাকে। এই অবস্থাকে আমরা সাধারণত হাঁপানি বলে জানি। তো এটা এই হাঁপানি এক প্রকার স্বাভাবিক রোগ হিসেবে আমরা জানি। তো অনেক সময় আক্ষেপজনিত কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এবং গলার মধ্যে রেসপিরেটরি ফাংশনে কি হয়, সাই সাই করতে থাকে, অত্যন্ত শ্লেষ্মাও নির্গত হতে থাকে।
এটা কিন্তু অনেক সময় হঠাৎ করে আক্রমণ করেই রোগীকে মেরে ফেলে দেয় না, মেরে মেরে ফেলতে পারে না। তো এটা কিন্তু কি খুব কষ্টদায়ক এবং বড়ই যন্ত্রণাদায়ক একটা ব্যাধি। তো এটাতে যারা মানে সাফার করতেছেন, এই হাঁপানিতে যারা সাফার করতেছেন, একমাত্র ভুক্তভোগী পেশেন্টই বলতে পারবেন যে এই হাঁপানির কষ্টটা কত বেশি। আমি নিজেও কিন্তু একজন হাঁপানি রোগী ছিলাম। আমাদের সঞ্চালক যিনি, উনি ওনার বংশগত দেখাচ্ছে কারণে বংশে হাঁপানির ইতিহাস আছে, ক্ষয় রোগের ইতিহাস আছে। উনি সহ ওনার ফ্যামিলির আরো সদস্য আমি ট্রিটমেন্ট করেছি, সেগুলোর ইতিহাস আমরা পরে আসবো প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা করে ইনশাল্লাহ। তো হাঁপানির কারণ আসলে কি? বিভিন্ন কারণে এই হাঁপানি রোগ সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় বংশগত কারণে এটা হয়ে থাকে। পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃকুল, মাতৃকুল, হ্যাঁ, যদি মাতৃকুলে এই ধরনের হাঁপানি রোগের ইতিহাস কারো থাকে, সেই ক্ষেত্রে তাদের সন্তান সন্ততির উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, একটা প্রভাব দেখা দিতে পারে। তবে আহ বংশে হাঁপানি থাকলেই যে কারো হাঁপানি থাকবে বা হবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। কারণ বংশগত দেখা যাচ্ছে 3 পুরুষ 2 পুরুষ বা 4 পুরুষের ইতিহাসে হাঁপানি ছিল, বাট পরবর্তী জেনারেশনে এসে দেখা যায় যে তাদের সাসেপ্টিবিলিটি যদি না থাকে, হাঁপানি হওয়ার সাসেপ্টিবিলিটি যদি না থাকে, তাহলে অবশ্যই তারা হাঁপানিতে কি আক্রান্ত হবে না। যদি তার ভাইটাল ফোর্স ভালো থাকে, তাহলে হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা কিন্তু নিশ্চিত করে ভেবে বলতে পারি না যে বংশে যদি হাঁপানি থাকে তাহলে প্রত্যেকেরই হাঁপানি হবে, এটা কিন্তু ভেবে বলতে পারি না। মেডিকেল সায়েন্স এটা বলে না। তো হোমিওপ্যাথিক যেটা বলে যে বংশ ধারায় যদি হাঁপানি থাকে, যদি কারো সাসেপ্টিবিলিটি থাকে, তাদের হাঁপানিতে আক্রমণ করার প্রবণতা থাকবে। তো অনেক সময় শিশুদের কে আমরা দেখতে পারি এটা জন্মগত ভাবেই কিন্তু কিছু কিছু শিশুদের এটা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অতিশয় দুর্বলতা এবং নিঃশ্বাসের মানে কষ্ট, দেখা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাসে যথাযথভাবে কি এটা ইয়ে করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, এবং বায়ুনালী সংকীর্ণ হওয়ার কারণে কিন্তু তারা অক্সিজেন নিতে পারে না। অক্সিজেনের অভাবের কারণে এই সমস্ত ব্যাধি দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে পুরাতন ব্রঙ্কাইটিসের আহ মানে ইতিহাস যদি থাকে, রোগ ভোগের ফলে হাঁপানির মতো অবস্থা তৈরি হতে পারে। এটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলতে পারি। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রক্তে যদি ইসোনোফিল বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হাঁপানি রোগ দেখা দিতে পারে। তো বিভিন্ন কারণ হতে পারে, মায়োজমেটিক কারণে। অনেক সময় দেখা যায় স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে, আমরা যে সমস্ত হাঁপানির পেশেন্ট দেখেছি, যে স্কিন ডিজিজ সাপ্রেসড হওয়ার ফলে অসংখ্য রোগী কিন্তু হাঁপানিতে ভুগতে থাকে। অধিকাংশ মানে রোগ আক্রমণ তাদের করতে পারে, মানে বিভিন্ন রোগ তাদেরকে আক্রমণ করতে পারে। বিশেষ করে পাকস্থলীর যে কোনো পীড়া দেখা দিতে পারে, শ্বাসকষ্ট দিতে পারে, অথবা সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দিতে পারে। বিভিন্ন রোগ কিন্তু স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে রোগ দেখা দিতে পারে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাঁপানি। তো হাঁপানি দেখা দিলে আমরা এই স্কিন ডিজিজ যে সাপ্রেসড হাঁপানি দেখা দিল, তাদের ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আমরা রোগীদের যে সমস্ত রোগীদেরকে ভালো করেছি তাদের ইতিহাস আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। তো ফুসফুসের বায়ুবাহী নালীগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা আবৃত থাকে, অনেক সময় দেখা যায় যে এটার আক্ষেপ ভাব দেখা দিলে কি হয়, সমস্ত বায়ুনালী কিন্তু সংকুচিত হয়ে পড়ে। আর এর ফলে দেখা যায় যে শ্বাস প্রশ্বাসে চলাচলে, শ্বাস প্রশ্বাস নিতে এবং বাতাস প্রবেশ করতে বাধার সৃষ্টি হয়। এর ফলে দেখা যায় শ্বাসকষ্ট দেখা দেয়, কি হাঁপানির মতো কষ্ট দেখা দেয়। তো বিশেষ কারণে এটা আমরা কি বিভিন্ন কারণে এটা দেখতে পারি। তো অনেক সময় দেখা যায় ফুসফুসের দুর্বলতা বা কর্মক্ষমতা যদি কমে যায়, সেই ক্ষেত্রেও এই হাঁপানি নামক দুরারোগ্য ব্যাধি কিন্তু দেখা দিতে পারে। ফুসফুসের মধ্যে আহ, যত এয়ার স্যাক আছে, তারা তখন যথাযথভাবে কাজ করতে পারে না। এর ফলে কি হয়, হাঁপানি রোগ সৃষ্টি হয়। অনেক সময় দেখছে ধুলা বালি, যারা অনেক সময় কলকারখানায় কাজ করে, হ্যাঁ, চুনের গোড়া, পাটের গোড়া, হ্যাঁ, অনেক সময় ফুলের যে রেণু অথবা উগ্র গন্ধ যুক্ত যেসব কি ফুল আছে, এই সমস্ত কারণেও কিন্তু এই হাঁপানির সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে নাকের মধ্যে শৈলশির ঝিল্লি থাকে,
তো অথবা পাকস্থলীর মধ্যে থাকে অন্ত্র বা জরায়ুর উত্তেজনা বশত। তো এই রোগ হতে পারে, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে হতে পারে, অত্যন্ত শারীরিক পরিশ্রম করার কারণে হতে পারে। হ্যাঁ, তো এই সমস্ত কারণে এই রোগ সৃষ্টি হতে পারে। তো এই সুদের লক্ষণ কি? তো এই সরি এই 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 রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হলো এমন যে এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বিশেষ কতগুলো লক্ষণ কিন্তু প্রকাশিত হতে দেখা যায়। যেমন আমরা বলতে পারি যে শ্বাসকষ্ট বা বুকে আটকে ধরার মতো অবস্থা সৃষ্টি হয়, রোগী শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে, তো হঠাৎ করে মধ্যরাত্রির পর ঘুম ভেঙে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। মনে হয় যেন কি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, বুকের মধ্যে সাই সাই শব্দ করতে থাকে, শ্বাস প্রশ্বাসের পেশিগুলোর ক্রিয়াধিক্য বশত কি এই ধরনের অবস্থা তৈরি হয়। আবার নারী দেখা যায় অসম বা মুখমণ্ডলের চেহারাও কিন্তু অতিশয় ক্লান্তিযুক্ত হয়ে যায়, বিছানায় উঠে বসে, আবার উপর হয়ে সামনের দিকে মাথা অবনত করে থাকতে দেখা যায় কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে। যে সময় সময় এমন কাশির ভাব সৃষ্টি হয়, এমন কাশির উদ্রেক হয় যে দম বন্ধ হয়ে যাবার মতো উপক্রম তৈরি হয় এবং মনে হচ্ছে রোগী মারা যাবে, এই অবস্থা তৈরি হয়। তো শুষ্ক কাশি যদি হয়, অনেক সময় দেখা যায় যে যদি মিউকাসটা একটু বের হয়ে যায় তাহলে শ্বাসকষ্ট অনেক সময় কম হতে থাকে। তো এই যে লক্ষণ যদি আমরা পাই, যে সমস্ত লক্ষণের কথা বলেছি, তাহলে আমরা বুঝবো যে এই সমস্ত রোগীদের কি অ্যাজমা হয়েছে বা আপনার হাঁপানি হয়েছে। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, অথবা পালমোনারি ইসোনোফিলিয়া। এই দুই রোগের লক্ষণগত পার্থক্য প্রায় একই। যদি কার্ডিয়াক অ্যাজমা হয় তবে তার লক্ষণগুলো কিন্তু বুকের সাথে সম্পৃক্ত থাকবে, হার্টের সাথে সম্পৃক্ত থাকবে, অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তো শ্বাস টানের সঙ্গে সঙ্গে পেটে প্রায় বায়ু জন্মাতে থাকে। তো এটা খুব অশুভ লক্ষণ। তো এইভাবে বায়ু সঞ্চয় হলে রোগীরা বেশ কষ্ট ভোগ করতে থাকে। যে কোনো সময় তার শ্বাসকষ্ট বৃদ্ধি হতে পারে, অনেক সময় মাথা ধরা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, আবার অন্যান্য উপসর্গও থাকতে পারে। তো এই রোগের সঙ্গে অনেক সময় দেখা যায় যে অজীর্ণ রোগ থাকতে পারে, আবার কোনো কোনো সময় বাতরোগও থাকতে পারে। কিছু রোগীদের ক্ষেত্রে আমরা শ্বাসকষ্টের সাথে বাতরোগ হতে দেখা যায়। কাশির গড় যত তরল হতে থাকবে, যত পাতলা হতে থাকবে, রোগীর কষ্ট তত কম হতে থাকবে। যখন সে এই গড়াটাকে বের করে ফেলতে পারে এবং কফের মাধ্যমে সেটা বের করে ফেলে, তখন তাদের শ্বাসকষ্ট কি কমে যায়। আবার শুয়ে থাকলে অনেক সময় শ্বাসকষ্ট যেন বৃদ্ধি পায়, উঠে বসলে কিছু একটু আরাম বোধ করতে থাকে। রোগী একটু উপশমের জন্য কাঁধ দুটো একটু উঁচু করে, অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে, সব রোগী নয়, তো কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে কাঁধটাকে একটু উঁচু করে বালিশের ঠেস দিয়ে সোজা হয়ে বসে থাকতে চাই। ঝুঁকে থাকলে অনেকটা একটু আরাম বোধ করতে থাকে। সামান্য কাজ করলে, সামান্য পরিশ্রম করলেই একটু শ্বাসকষ্ট দেখা দেয়। তো শেষ রাতে অনেক সময় এই শ্বাসকষ্টের কারণে কি হয়, তাদের কষ্ট হতে দেখা যায়। আবার কখনো দিনের মধ্যে একবার বা দুইবার এই শ্বাসকষ্টের ভাব পরিলক্ষিত হয়, আবার বারবার কিন্তু দেখা দিতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে প্রকাশিত হতে থাকে। তা হাঁপানি রোগীর দেখা যায় যে সকল সময় দেখা যায় তারা কিন্তু অসুস্থ থাকে না। হাঁপানি রোগীদের ক্ষেত্রে কিছু সময় তারা একটু কমফোর্ট ফিল করে, কিছু অনিয়ম করলে, ঠান্ডা লাগালে, তো অতিরিক্ত ঠান্ডা লাগানোর ফলে তাদের শ্বাসকষ্ট বাড়তে পারে। তো যখন তাদের অত্যন্ত শ্বাসকষ্ট হয়, এতে করে তারা খুব বেশি কষ্ট পায় এবং টান যখন একটু কমে যায়, শ্বাসকষ্ট কমে গেলে আবার কিন্তু তারা সুস্থ হয়ে ওঠে। তো অ্যালোপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি, তথাকথিত যে চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কিন্তু এটা কমপ্লিটলি কখনোই আরোগ্য হয় না। তাদের কিন্তু ইনহেলার নিতে হয়, অথবা দেখা যাচ্ছে হাঁপানির জন্য যে সমস্ত মেডিসিন আছে সেই মেডিসিন অ্যাপ্লাই করেও কিন্তু কমপ্লিটলি ভালো হয় না। আজীবন এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে এইভাবে সাফার করতে হয়। কিন্তু হোমিওপ্যাথিতে এটা কমপ্লিটলি দেখা যাচ্ছে আরোগ্য হওয়া সম্ভব। কিন্তু কোন ক্ষেত্রে আরোগ্য হবে, কোন ক্ষেত্রে আরোগ্য হবে না, সেটাও আমাদেরকে পেশেন্টদেরকে বলে দিতে হবে। রোগীর জীবনী শক্তি একেবারেই দুর্বল হয়ে গেছে, তো সে একেবারেই কিন্তু তার বয়সটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ৮০-৯০ বছর বয়স হয়ে গেছে। তো এই বয়সে তার হাঁপানি কি আসলে কি আরোগ্য করা সম্ভব? এই পর্যায়ে দেখা যায় যে তার জীবনী শক্তিটা এত বেশি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু তার ওষুধ শক্তি আর তাকে এইভাবে কি
ক্রিয়া করতে পারে না, ওষুধ শক্তি দিয়েও তার রোগটাকে সাময়িক হয়তো উপশম করতে পারে, কিন্তু কমপ্লিটলি ভালো করতে পারে না। যার ভাইটাল ফোর্স খুব ভালো থাকে এবং স্ট্রং থাকে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা আরোগ্য করা সম্ভব। তো এটার আবার প্রকারভেদ আছে, হাঁপানির আবার প্রকারভেদ আছে। সাধারণত আমরা দুই প্রকারের হাঁপানি রোগ হতে মানে দেখতে পারি বা দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের হাঁপানি হতে পারে, স্প্যাজমোডিক এবং ব্রঙ্কিয়াল। তো এই দুই প্রকার রোগেই কিন্তু দেখা যায় যে ব্রঙ্কিয়াল টিউবের পথে দেখা যায় যে একটু কি হয়, একটু সরু হয়ে যায়, একটু সংকীর্ণ হয়ে যায়, এর ফলে ফুসফুসে বাতাস যাতায়াত করতে পারে না এবং শ্বাস প্রশ্বাসে কি কষ্ট হতে দেখা যায় এবং রোগী কষ্ট ভোগ করে। কোন কোন ক্ষেত্রে হাঁপানির রোগীর টান খুব ঘন ঘন হয়, এমনকি দেখা যায় প্রতি মাসে 2 বার 3 বার 5 বার 10 বার, এইভাবে মাসে কিন্তু 8-10 বারও হতে পারে। তো যাদের এই ধরনের শ্বাসকষ্ট খুব ঘন ঘন হয়, তারা প্রায়ই হৃদযন্ত্রের রোগে কিন্তু ভুগতে থাকে। এছাড়া শত্রুরোগেও তারা আক্রান্ত হতে পারে। হাঁপানি রোগের আক্রমণকালের কিন্তু স্থিরতা নাই। কোন কোন পেশেন্টদের দেখা যায় সিজনাল অ্যাজমাটিক প্রবলেম গুলো দেখা যায়, যে শীতকাল আসলে তাদের হাঁপানি হতে দেখা যায়, গরমকাল আসলে তাদের হাঁপানি হতে দেখা যায়, অথবা বর্ষাকাল আসলে তাদের হাঁপানি হতে দেখা যায়, অথবা দেখা যায় যে ঋতুর পরিবর্তনে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জে তাদের হাঁপানি দেখা দেয়। তো এক একজনের ক্ষেত্রে আমরা কিন্তু এক এক ধরনের মেডিসিন এবং সিজনাল মেডিসিন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং কজেশন অফ দ্য ডিজিজ, তো ডিজিজের যে কজেশন, তো এই কজেশন গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়, যে কোন কজেশনের ভিত্তিতে কি কারণে কখন কিসে কোন সময়ে কোন মাসে কোন বছরে কোন ঋতুতে এই রোগগুলো দেখা দিচ্ছে, সেগুলো আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে চিন্তা করতে হয়। কিন্তু তথাকথিত চিকিৎসা পদ্ধতি, যে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি, এদের কিন্তু এইভাবে সিজনাল মেডিসিন আছে কিনা আমি জানি না। তো অ্যালোপ্যাথি সম্বন্ধে আমি ততটা অবহিত নই। তো তাদের যে মেডিসিন গুলো যে অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে ইনহেলার নেওয়া, বা তাদের যে সমস্ত মেডিসিন আছে আপনার ওই যে স্টেরয়েড ব্যবহার করা, তো এইগুলো তো রোগীর তো কষ্ট আরো ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি হতে থাকে, ক্রমান্বয়ে বাড়তে বাড়তে মৃত্যু পথের দিকে নিয়ে যায়, মৃত্যু পথে যাত্রী হয়ে যায়। কিন্তু আহ, এখানে কোনো পরিপূর্ণ চিকিৎসা বা কমপ্লিটলি ভালো হয়ে যাবে, এখানে কিন্তু সেটার চিকিৎসা আমরা দেখতে পারি না। তারা তো বলেই যে আজীবন আপনাকে এই হাঁপানির জন্য কি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা নিতে হবে, ইনহেলার ব্যবহার করতে হবে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে এই ধরনের তাদের আজীবন ওষুধ খেতে হয়। হাইপার মানে কি থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে হাইপার অথবা হাইপো, দুইটার ক্ষেত্রেই কিন্তু আজীবন ওষুধ খেতে হয়। আমাদের এই ধরনের পেশেন্ট আমরা পাইলে দেখা যাচ্ছে টোটালিটি অফ সিমটমস অনুযায়ী সুনির্দিষ্ট মেডিসিন যদি প্রত্যেকবারই তাদেরকে দেওয়া যায়, কমপ্লিটলি তাদেরকে আরোগ্য করা সম্ভব। এনিওয়ে, তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? রোগ নির্ণয়ের ক্ষেত্রে বুকের কোনো রোগজনিত কারণে শ্বাসকষ্ট দেখা দিলেই হাঁপানির রোগ হয়েছে বলে মনে করা উচিত নয়। তো হাঁপানির সঙ্গে হৃদযন্ত্রের রোগে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো হৃদযন্ত্রের দুর্বলতা বশত দেহে দেখা যায় যে যে ঘনভাবে রক্ত সঞ্চালন ক্রিয়া না হলে আহ তন্তুসমূহ উপযুক্ত পরিমাণে দেখা যায় যে অক্সিজেন লাভ থেকে একটু বঞ্চিত হয়, এবং বেশি দিন এই অবস্থা চলতে থাকলে পরবর্তী সময়ে হাঁপানি রোগের সৃষ্টি হতে পারে। তো এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা এক্স রে করলে দেখতে পারি যে হ্যাঁ, তার আসলে মানে হাঁপানির সমস্যা হয়েছে কিনা, অথবা ফুসফুসের কোঠরগুলো জলীয় পদার্থে যদি পূর্ণ হতে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার হাঁপানির সমস্যা হয়েছে কিনা। তো আমরা হোমিওপ্যাথিক যখন চিকিৎসা করব, প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখেই কিন্তু আমরা কখনো মেডিসিন সিলেকশন করব না। আমরা প্যাথোলজিক্যাল যে রিপোর্টে যেটা পেতে সেটা অবজেক্টিভ সিমটমস, আর যখন রোগীর যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সিমটমস নিয়ে আমরা টোটালিটি অফ সিমটমস নিয়ে দেখা যায় রোগীদেরকে একটা সুনির্দিষ্ট মেডিসিন দিতে পারি। তো একটি মাত্র মেডিসিনে কিন্তু অনেক সময় রোগীদেরকে আরোগ্য করা সম্ভব হয় না। তো ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে হলে প্রত্যেকবার প্রত্যেকবার কিন্তু তাকে সুনির্দিষ্ট ওষুধ, সুনির্বাচিত ওষুধ তাদেরকে দিতে হয়। তো জটিল উপসর্গের ক্ষেত্রে আমরা এমন পাই যে এক প্রকার জটিল রোগ, এবং যদিও এই রোগ একেবারে দেখা যাচ্ছে অন্য প্যাথিতে সারানো কঠিন, তবে যথাযথভাবে আমাদের হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করালে এবং প্রত্যেকবার সুনির্বাচিত ওষুধ নির্বাচন করলে তাদেরকে আরোগ্য করা সম্ভব। আমি বয়স স্তরের কথা বলেছি, যে যদি তার ভাইটাল ফোর্স খুব ভালো থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আরোগ্য করা সম্ভব। তো আমি আসি এই হাঁপানির ক্ষেত্রে কি কি মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারি।
তো হাঁপানির ক্ষেত্রে আমরা রেপার্টরি দেখেছি, দেখা যাচ্ছে এখানে 393টা মেডিসিন আছে। এত মেডিসিন তো আলোচনা করা সম্ভব নয়। তো তবে মূল মূল যে মেডিসিন গুলো সেগুলো আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যে সমস্ত মেডিসিন এখানে রেপার্টরিতে ফার্স্ট গ্রেড মেডিসিন আছে প্রায় 41টা, সেকেন্ড গ্রেড মেডিসিন আছে 120টা এবং থার্ড গ্রেড মেডিসিন আছে 232টা। তো এখানে গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা সেটা শেয়ার করব। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আগে আমি শেয়ার করতে চাই, তারপরে আসি মূল মেডিসিনে। তো আমাদের একটা সেন কিছুদিন আগে এসেছিলেন উনি। ওনার বয়স হলো 17 বছর। ওনার নাম নাজমুস সাকিব, যশোরে বাড়ি। ওনার বয়স 17 বছর। আমি ওনার ফাদারকে বলেছি যে দেখেন আপনার ছেলের যে বয়স, এই বয়সে হাঁপানি কমপ্লিটলি ভালো হওয়া সম্ভব, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। তো সেই অনুযায়ী আমি রোগীকে আশান্বিত করি এবং রোগীও রোগী এবং রোগীর ফাদার আমার চেম্বারে ওনারা দুইজনেই আসেন। তো আমি টোটাল সিমটম যেটা দিয়েছি সেই সিমটম গুলোর মূল্যায়ন করব এবং টোটালিটি সিমটমস অনুযায়ী কোন মেডিসিন আমি সিলেকশন করেছি সেটাও বলবো। এবং রোগী আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছেন, অনেকটা ভালো আছেন। তো আমি প্রথম যে রুব্রিক্স নিয়েছি রেসপিরেশন অ্যাজমেটিক লাইং ফেস অ্যামিলিউরেশন অন, এখানে একটি মাত্র থার্ড গ্রেড মেডিসিন আছে। আসলে এই যে রুব্রিক্সটা নিয়েছি, তো এটার রোগীর বক্তব্য ছিল এমন যে তার বক্তব্য অনুযায়ী আমরা রুব্রিক্স নিয়েছি। আসলে তো রোগী তো কখনো রুব্রিক্স এর ভাষায় কথা বলে না, রোগী তার স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টের আলোকে আমরা রুব্রিক্স এর ভাষায় পরিণত করি। তারপর রেপার্টরিতে সার্চ করি যে কোন কোন মেডিসিন এই ক্ষেত্রে আমরা কি মানে রেকর্ড করতে পারি, নিতে পারি। তো রোগী আমি যখন কোশ্চেন করেছি যে আপনার এই শ্বাসকষ্টটা কিসে বাড়ে, কিসে উপশম হয় এবং কি করলে ভালো ফিল করেন, উনি বললেন যে এখন তো আমার শ্বাসকষ্ট হচ্ছে, তো আমি যদি আপনার টেবিলের উপরে একটু মানে সামনের দিকে ঝুঁকে বসি তাহলে একটু উপশম হবে। আমি প্র্যাকটিক্যালি সেটা আমি দেখতে চেয়েছি যে আপনি এখনই আপনার মাথাটাকে টেবিলের উপরে ঠাস দিয়ে 2-3 মিনিট 5 মিনিট আপনি কি বসে থাকেন, তারপর শ্বাসকষ্ট কেমন ফিল করেন সেটা আমাকে জানান। তো একটা পর্যায়ে রোগী 5 মিনিট বা 3 মিনিট সময় এইভাবে অতিক্রম হচ্ছে। তো রোগী বলতেছে আমি খুব কমফোর্ট ফিল করতেছি এইভাবে থাকাতে। তো আমি বললাম আর কি করলে আপনার ভালো লাগে? তো উনি বললেন যে আমি যখন শ্বাসকষ্টে আক্রান্ত হই, শ্বাসকষ্ট খুব প্রবলভাবে দেখা দেয়, তখন আমি উপর হয়ে শুয়ে থাকি। উপর হয়ে শুয়ে থাকলে আমি খুব বেশি কমফোর্ট ফিল করি। তো সেই ক্ষেত্রে আমি এই রুবিক্স নিয়েছি অ্যাজমাটিক লাইং ফেস অ্যামিলিউরেশন অন, মেডোরি নাম একটি মাত্র থার্ড গ্রেড মেডিসিন। এরপরে রেসপিরেশনে এসে ডিফিকাল্ট ফ্যান ওয়ান্টস টু বি ফ্যান্ড। তো সে কি তার শ্বাসকষ্ট যখন দেখা দেয় তখন সে কি করতে চায়? পাখার বাতাস চাই। পাখার বাতাস দিলে একটু সে কমফোর্ট ফিল করতে থাকে। তো পাখার বাতাসে কমফোর্ট ফিল করতে থাকে। ফার্স্ট এড একটি মাত্র মেডিসিন আছে, সেটা হলো কার্বোভেজ। কার্বোভেজ শীত কাতর, মেডোরিনাম গরম কাতর। মেডোরিনাম অ্যাকিউট অবস্থায় গরম কাতর, ক্রনিক অবস্থায় শীত কাতর। আর কার্বোভেজ শীত কাতর। কিন্তু সে আহ প্রায়ই কিন্তু তার মুখে ঠান্ডা বাতাস চাই, শ্বাসকষ্টের সময়ও সে ঠান্ডা বাতাস চাই। তো পাখার বাতাস চাই। পাখার বাতাস দিলে সে কমফোর্ট ফিল করতে চায়। একটি মাত্র ফার্স্ট গ্রেড ওষুধ আছে, সেটা মেডোরিনা, সরি কার্বোভেজ। কিন্তু মেডোরিনাম হলো সেকেন্ড গ্রেড একটি মেডিসিন, ওয়ান্টস টু বি ফ্যান। তো রেসপিরেশনের তার যখন ডিফিকাল্ট তৈরি হয়, ডিফিকাল্টি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা মেডোরিনাম সেকেন্ড গ্রেড হিসেবে পেয়েছি এবং ফ্রামেটও আছে। আমরা অনেক লক্ষণ নিয়েছি, তো সেগুলো একে একে বর্ণনা করবো ইনশাল্লাহ। এরপরে রেসপিরেশন ডিফিকাল্ট লাইং ব্যাক, তো ব্যাক সাইডে শয়ন করলে তার এই কষ্টটা বৃদ্ধি হয়। এখানে কিন্তু মেডোরিনাম থার্ড গ্রেড পেয়েছি। ব্যাক সাইডে শয়ন করলে, উপর হয়ে শয়ন করলে সে ভালো ফিল করতে থাকে, কিন্তু ব্যাক সাইডে শয়ন করলে সে কি করতে থাকে? সে কষ্ট ফিল করতে থাকে। এখানে আমরা রেপার্টরি যে ভাষাটা নিয়েছি ডিফিকাল্ট লাইং ব্যাক অ্যাগ্রাভেশন। তো এখানে মেডোরিনাম কিন্তু থার্ড গ্রেড একটি মেডিসিন। এরপরে রোগীর কাতরতা আমি নিয়েছি, গরম অথবা শীতে কোনটাতে কষ্ট পাই উনি। উনি বললেন যে আমি গরমে কষ্ট পাই। এরপরে তার মাইন্ড সিমটম আরো নিয়েছি, আপনার ভয় হয় কিসে? তো উনি বললেন আমার ভয় হয় ইঁদুর দেখে। তো এখানে মেডোরিনামের স্থান নাই। ভয় হয় ইঁদুর দেখে, ভয় হয়, এখানে ক্যালকেট ফার্স্ট গ্রেড একটি মাত্র মেডিসিন। এরপরে আরো অতীতের ইতিহাস নিয়েছি যে আপনার কি মনে পড়ে যে আপনি যখন দেখাচ্ছে মানে হাঁপানিতে আক্রান্ত হন,
এর আগে আপনার কি কি ব্যাধি দেখা দিয়েছিল? তো রোগী বলতেছে অতীতে আমার স্কিন ডিজিজ হওয়ার ইতিহাস ছিল। তো এই স্কিন ডিজিজটা দেখা যায় আমি অ্যালোপ্যাথিক চিকিৎসায় মলম লাগিয়ে এটাকে ভালো করেছি। তো সেখানে আমরা রেসপিরেশনে এসে অ্যাজমাটিক ইরাপশন আফটার সাপ্রেস, তো এখানে মেডোনিয়ামের স্থানটা এখানে নাই। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। কিন্তু দেখা যায় যে যদিও এখান থেকে দেখা যাচ্ছে স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তার অ্যাজমাটিক কন্ডিশন তৈরি হয়েছে, তো এই ক্ষেত্রে মেডোনিয়ামের স্থান আমরা পাচ্ছি না, মেডোনিয়াম রেপার্টরিতে নাই। তো এরপরে আর কি কি পছন্দ অপছন্দ খাবার দাবারের ক্ষেত্রে আমি লক্ষ্য নিই, ফুড অ্যান্ড ড্রিঙ্কসে এসে সাওয়ার ফুড, অ্যাসিড সে ডিজায়ার করতে থাকে। তো সেই ক্ষেত্রে মেডোনিয়াম সম্ভবত এখানে মেডোনিয়াম তৃতীয় শ্রেণীর মেডিসিন মনে হয়। মেডোনিয়াম কই, সম্ভবত তৃতীয় শ্রেণীর মেডিসিন। এরপরে যে লক্ষণ নিয়েছি আপনার ফল বা যত রকম ফ্রুটস আছে, ফ্রুটস এর মধ্যে কোনটা ডিজায়ার করেন? উনি বললেন যে আমি আনরাইপ ফ্রুটস যেগুলো সেগুলো ডিজায়ার করি, মানে কাঁচা ফল পছন্দ করে। মেডোনিয়াম একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে। তো এই বিষটা নিয়েছি ফুড অ্যান্ড ড্রিঙ্কস এসে ফ্রুট ডিজায়ার আনরাইপ, মেডোনিয়াম একটি মাত্র মেডিসিন। এরপরে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এসে আহ আবার লক্ষণ নিয়েছি ফ্রুট ডিজায়ার গ্রিন, কাঁচা ফল পছন্দ করে, সেক্ষেত্রে মেডোনিয়াম সেকেন্ড গ্রেড একটি মেডিসিন। এরপরে আর কি কি পছন্দ করে? রোগী বলতেছেন যে আমি আইসক্রিম পছন্দ করি, তো আইসক্রিম ডিজায়ার, এখানেও কিন্তু মেডোনিয়াম সেকেন্ড গ্রেড একটি মেডিসিন। এরপরে আর কি কি পছন্দ করে রোগী? রোগী পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, হ্যাঁ এটা ডিজায়ার করে। এই ক্ষেত্রে মেডোনিয়াম সেকেন্ড গ্রেড একটি মাত্র মেডিসিন। ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন আছে, সেগুলো আমি উল্লেখ নাই করি। তো যেহেতু আমরা মেডোনিয়াম নিয়ে আলোচনা করতে, মানে একটি প্র্যাকটিস অফ মেডিসিনের বিষয় নিয়ে আলোচনা করতেছি, কিন্তু রোগীর সফলতার যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যে সফলতা পেয়েছি হোমিওপ্যাথিক মেডিসিনে, এবং রোগীও চমৎকার ফলাফল পেয়েছে, সেই কেসটা নিয়ে আমরা কি আলোকপাত করতেছি। তো রোগী কি করতেছে? রোগী বলতেছেন যে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার উনি ডিজায়ার করেন, সেই ক্ষেত্রে মেডোনিয়াম আমরা সেকেন্ড গ্রেড হিসেবে পেয়েছি। এরপরে ফুড অ্যান্ড ড্রিঙ্কস মিল্ক ডিজায়ার, তো মিল্ক ডিজায়ার করে অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে মেডোনিয়ামকে এখানে পাচ্ছি না সম্ভবত, মেডোনিয়াম মনে হচ্ছে নাই, তো এই লক্ষণটা কভার করে নাই। এরপরে মিল্ক অ্যাগ্রাভেশন হয়, এখানেও কিন্তু মেডোনিয়ামকে ওইভাবে পাচ্ছি কই, মেডোনিয়াম নাই সম্ভবত, হ্যাঁ মিল্ক মেডোনিয়াম নাই। এরপরে রেসপিরেশন এসে ডিজায়ার টু ব্রেথ, তার মানে শ্বাস প্রশ্বাস যখন ছাড়ে, তো ব্রিদিং টা যখন ডিপ হয় তখন তার কষ্টটা বাড়ে, সরি মানে সে ডিজায়ার করে, গভীর শ্বাস প্রশ্বাস নিতে সে ডিজায়ার করে। মেডোনিয়ামের রোগী যারা, তারা কিন্তু গভীর শ্বাস প্রশ্বাস করতে চায়, সেখানে কিন্তু মেডোনিয়াম থার্ড গ্রেড হিসাবে দেখতে পাচ্ছি। মেডোনিয়াম ছাড়া আবার অনেক মেডিসিন আছে ফার্স্ট গ্রেড, ডিজায়ার টু ব্রেথ ডিপ, মানে গভীর শ্বাস প্রশ্বাস নিতে চাই, তো ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন, সালফার ইগনিস অ্যালাগেসিস, ন্যাট্রাম সালফ, কিন্তু মেডোনিয়াম থার্ড গ্রেড হলো এখানে কভার করেছে। এরপরে আমি দেখতে পেলাম রোগী পা একটু ঝাঁকাচ্ছে, তো রোগী পা ঝাঁকাচ্ছে, এখানে রেস্টলেসনেস লেগ, এক্সট্রিমিটিস এসে রেস্টলেসনেস লেগ, এখানে মেডোনিয়াম ফার্স্ট গ্রেড। এরপরে আর ভয় হয় কিসে, এখানে একটি রুব্রিক্স নিয়েছি, উনি বললেন ফেয়ার সামথিং উইল হ্যাপেন, সামথিং উইল হ্যাপেন, ফেয়ার সামথিং উইল হ্যাপেন, এই রুব্রিক্সটা নিয়েছি, যে কোনো কিছু ঘটবে এই ভয়। তো এখানে মেডোনিয়াম সেকেন্ড গ্রেড হিসেবে পেয়েছি। এরপর আমি তার স্মৃতিশক্তির উপরে ইতিহাস নিয়েছি, যে আপনি কি ভুলে যান। উনি বললেন যে আমি প্রায় রিসেন্টলি যে সমস্ত জিনিস মানে দেখেছি বা পড়েছি বই পুস্তক, সেগুলো ভুলে যাই। তো উইকনেস অফ মেমোরি, আর স্পেশালি আর কি ভুল করেন? বলে আমি নাম ভুল করি। অনেক সময় আমার পরিচিত বন্ধু বান্ধব, একবারে ক্লোজ ফ্রেন্ড, তো তাদের নাম কিন্তু অনেক সময় ভুলে যাই। মিজান ভাই, আপনি মাঝে মাঝে প্রায় চলে যাচ্ছেন, আমাদের সাথে থাকবেন, থাকলে ভালো লাগবে। কোনো কথা বলার দরকার হলে অবশ্য কথা বলবেন, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটাও আপনি একটু ক্লিয়ার করবেন। জি, তো এনিওয়ে, তো স্মৃতিশক্তির ইতিহাসে আমরা পেয়েছি যে উইকনেস অফ মেমোরি নেমস, এখানে কিন্তু নাম ভুলে যাওয়া অনেক মেডিসিন আছে, তার মধ্যে মেডোনিয়াম একটি মেডিসিন, থার্ড গ্রেডের যত মেডিসিন আছে তার মধ্যে একটি, সেকেন্ড গ্রেড দুইটা আছে, সেগুলো না বলি। তো এই রোগীকে আমরা টোটালিটি অফ সিমটমস অনুযায়ী
আমরা মেডিনাম দিয়েছি, খুবই চমৎকার ফলাফল পেয়েছি। এখনো রোগী উনি আমাদের চিকিৎসাতে আছেন। তো আমি ওনাকে আশান্বিত করেছি যে আপনি কমপ্লিটলি এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। কিন্তু অ্যালোপ্যাথিতে দীর্ঘ বছর ধরে তাকে চিকিৎসা করেও কিন্তু তাকে আরোগ্য করা সম্ভব হবে না। এটা আমাদেরকে জানতে হবে। আমরা যারা দেখা যাচ্ছে হাঁপানিতে আক্রান্ত হয়েছি বা আক্রান্ত হব, তারা কখনো যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় যায়, কখনো এটা আরোগ্য হবে এটা কখনো ওনারা বলবেন না। ওনারা বলবেন হ্যাঁ এটা প্যালিয়েশন করার আমাদের কিছু মেডিসিন আছে, প্যালিয়েটিভ মেডিসিন কিছু থাকবে। তো সেটা ইনহেলার দিতে পারে তারা, তো অন্য কোনো মেডিসিন স্টেরয়েড দিতে পারে। এনিওয়ে, দ্বিতীয় রোগীর ইতিহাস এভাবে আমি বর্ণনা করতে চাই। এই রোগীর হাঁপানি প্রায় 24 বছর ধরে, রোগীর বয়স 45 বছর। রোগীর নাম হচ্ছে শাহিদ আক্তার। উনি ঢাকারই বাসিন্দা, ঢাকাতেই বাড়ি ওনার। তো 45 বছর বয়স। তো ওনার যখন আমি ইতিহাস নিয়েছি, আমি ওনাকে বললাম আপনার এই রোগ কত বছর ধরে? তো উনি বললেন আমার এই রোগ হয়েছে প্রায় 24 বছর। তো ইতিপূর্বে আপনি কি জাতীয় মেডিসিন খেয়েছেন এবং সেখানে ফলাফল কি ছিল? উনি বললেন আমি হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, হ্যাঁ, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু আসলে আমার রোগটা কমপ্লিটলি ভালো হচ্ছে না। অ্যালোপ্যাথিতে তো ভালো হয়ই না, এবং ওনারাও বলেন যে এটা আর আজীবন ভালো হবে না, আজীবন আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকবেন। তো হোমিও প্রায় 1 বছর খেয়েছি, সেখানেও আরোগ্য হচ্ছে না। তাই আমি বললাম দেখেন, আপনার যত বছর রোগ তত মাস আপনাকে আমার চিকিৎসাধীন থাকতে হবে, আমার চিকিৎসা নিতে হবে। তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ এটা আরোগ্য হওয়া সম্ভব। তো উনি বললেন ঠিক আছে, আমার যদি এটা আরোগ্য হয় তাহলে আমাকে ওষুধ দিতে পারেন। তা আমি অতীতের ইতিহাস নিয়েছি। তো অতীতের ইতিহাস নিয়ে জানতে পেরেছি যে অতীতে ওনার ব্যাপক চর্মরোগ ছিল। তো এই চর্মরোগ কিভাবে ভালো হয়েছে? অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো হয়েছে। তো এই ধরনের এরাপশন সমস্ত দেহে ছিল। আমি বললাম যে পূর্বের সেই চাপা দেওয়া রোগ, হেরিংস ল অফ কিওর অনুযায়ী আপনার পুনরায় এই চর্মরোগ যদি ফিরে আসে তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি বা নিষ্কৃতি পাবেন, আদারওয়াইজ নিষ্কৃতি পাবেন না। তো আমি তাকে অনেক লক্ষণ নিয়ে যে মেডিসিনটি সিলেকশন করেছি সেগুলো আমি একে একে বলবো। তো আমি প্রথমেই রুব্রিক্স নিয়েছি স্কিন এরাপশন সাপ্রেস। স্কিন এরাপশন সাপ্রেস হয়েছে। এরপরে যে লক্ষণটা নিয়েছি জেনারেল থেকে পারস্পিরেশন, সাপ্রেশন অফ পারস্পিরেশন কমপ্লেন্টস ফর, এটি একটি লক্ষণ নিয়েছি। তো এখানেও সরেনাম আছে, এবং আপনার এরাপশন সাপ্রেস হওয়ার ইতিহাসে সেখানেও সরেনাম আছে। ফার্স্ট গ্রেড একটি মেডিসিন। এরপরে যে ইতিহাসটা নিয়েছি, উনি সঙ্গী পছন্দ করেন অথবা করেন না। উনি বললেন কোম্পানি ডিজায়ার করি। তো কোম্পানি ডিজায়ার করে। তো এখানে সরেনাম সম্ভবত থার্ড গ্রেড মেডিসিন মনে হয়, সেকেন্ড গ্রেডে পাচ্ছে না, থার্ড গ্রেড মেডিসিন মনে হয়। তো এরপরে হ্যাঁ লক্ষণ নিয়েছি আপনি কি পছন্দ করেন? উনি বললেন আমি ডিম খাইতে পছন্দ করি। তো এগস ডিজায়ার, আমি রেপার্টরি থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এসে এগস ডিজায়ার এটি একটি রুব্রিক্স নিয়েছি। এরপরে নিয়েছি আপনার কাশিটা কিসে ভালো ফিল করেন? উনি বললেন আমি যখন একটু মোশনে থাকি তখন একটু কমফোর্ট ফিল করতে থাকি, যখন সঞ্চালনে থাকি একটু মুভমেন্ট করতে থাকি তখন একটু কমফোর্ট ফিল করি। সরিনাম এখানে থার্ড গ্রেড একটি মেডিসিন। এরপরে তার অবেসিটিও আছে, একটু স্থূল দেহ। এরপরে ড্রিঙ্কিং অ্যামিলিয়েশন, তার কাশিটা কিন্তু ড্রিঙ্কিং করলে একটু উপশম হয়। এখানে আমরা পাই নাই, সরিনামকে পাই নাই। এরপরে তার ঘামটা প্রচুর ঘাম হয় এবং ঘামে দুর্গন্ধ আছে, প্রচন্ড দুর্গন্ধ। তো সরিনামের ইতিহাস যদি আমরা ঘাটতে যাই তাহলে অবশ্যই দেখবো যে সরিনামে প্রচন্ড দুর্গন্ধযুক্ত ঘাম আছে। এবং আপনার যখন গয়ার ওঠে, আমি জিজ্ঞেস করলাম আপনার যখন গয়ার ওঠে সেলেসে উঠেছে কেমন ফিল করেন? উনি বললেন আমি কমফোর্ট ফিল করি। এখানে কিন্তু সরিনামের লক্ষণ নাই, কিন্তু মানে সরিনাম মেডিসিন নাই। তো লাইং অ্যামিলিয়েশন, উনি শয়ন করলে উপশম ফিল করেন, কাশিটা তার উপশম হয়। সরিনামের অদ্ভুত একটা লক্ষণ আছে, যেটা আমার যখন শ্বাসকষ্ট হয়েছিল সেই ইতিহাসটাও বলবো আমি। তো সরিনামের রোগী হাত পা ছড়িয়ে ছিটিয়ে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিত হয়ে এইভাবে যখন সে শুয়ে থাকে তখন সে স্বস্তি ফিল করতে থাকে। অথচ শয়ন করলেই কিন্তু হাঁপানি রোগীদের তার শ্বাসকষ্ট বেড়ে যায়, সে শুয়ে থাকতে পারে না। কি করে? সে একবার উপরে শুতে চাই, সে বালিশে হেলান দিতে চায়। কি যে কষ্টদায়ক! যার হাঁপানি না হয়েছে সে কখনো বুঝবে না এই হাঁপানির কষ্টটা কত বেশি, কত যন্ত্রণাদায়ক, কত তীব্র। তো আমিও নিজেও ভুগেছি হাঁপানিতে, আমাদের মিজান ভাই ভুগেছেন, উনিও বুঝেন এটার মানে তীব্রতা বা এটার কষ্ট, এটার যন্ত্রণা কত বেশি। তো লাইং এ অ্যাগ্রাভেশন হয়,
এরপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ওনার একটু ভালো লাগে। এই সমস্ত লক্ষণ নিয়ে আমি কি করেছি, এবং 12 মাস ওনার কি কাতা রাখা বা কোনো কিছু আবৃত, মানে বিশেষ করে মাথাটাকে আবৃত করে রাখতে চাই, কাঁথা দিয়ে শরীরটাকে ঢেকে রাখতে চাই। তো অনেক লক্ষণ নিয়েছি, অনেক লক্ষণ নিয়ে তাকে আমি সরিনাম অ্যাপ্লাই করেছি। সরিনাম যেদিন দিয়েছি তার কয়েকদিনের মধ্যেই তার কিন্তু কি শুরু হয়েছে, তার চুলকানি দেখা দিয়েছে। চুলকানি যখন দেখা দিয়েছে, তো আস্তে আস্তে বাড়তে 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 সমস্ত শরীরে এমন বিভৎস অবস্থা, তার শরীর এমন কোনো জায়গা নাই, মাথার মানে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এত পরিমাণে। মিজান ভাই, আপনি ওই রুগীটাকে দেখেছেন কিনা আমি জানি না। তো এই রুগীর আমার অন্যান্য অ্যাসিস্ট্যান্ট যেনারা ওনারা দেখেছেন, যেটা স্যার এই রুগীর চর্মরোগ যদি এত বৃদ্ধি পায় উনি সহ্য করবেন কি করে। আমি বললাম যে ওনাকে আগেই বলেছি এবং কমিটমেন্ট করাই নিয়েছি যে স্কিন ডিজিজ যদি দেখা দেয় আপনি অস্থির হতে পারবেন না, এবং আপনি যদি অস্থির হন তাহলে আমার চিকিৎসা করাটা কঠিন হয়ে যাবে। তো একটা পর্যায়ে আমি কি করেছি, তাকে এই সরিনাম অ্যাপ্লাই করতে করতে প্রথমেই তো পাওয়ার 1 অথবা 2 দিয়েছিলাম সম্ভবত, মনে হয় পৃথিবী। তো এরপরে তার চর্মরোগ দেখা দিল। আমি এরপরে ফাইটাম চালিয়েছি প্রায় 1 মাস। ফাইটাম চালানোর পরে যখন চর্মরোগ একটু কমে গেছে তখন আবার কিন্তু তার পাওয়ারটা বাড়িয়েছে। এইভাবে 3, 4, 5, 6, 7 স্টেপ বাই স্টেপ আমি পাওয়ার গুলোকে এক্সটেন্ড করেছি। তো এইভাবে রোগীর চর্মরোগ যত বৃদ্ধি হচ্ছে তার শ্বাসকষ্ট তত ভালোর দিকে যাচ্ছে। রোগীর চর্মরোগ যত বৃদ্ধি হচ্ছে তার শ্বাসকষ্ট তত ভালোর দিকে যাচ্ছে। তো রোগী একটা পর্যায়ে বললেন, ডাক্তার সাহেব আপনি আর চর্মরোগ কত বের করবেন? আমি বললাম যে দেখেন, এটা তো আমার কোনো হাত নাই, হাতে গড়ে দেওয়ার মতো কোনো কিছু হলে তাহলে সুন্দর করে গড়ে আমি তৈরি করে দিতাম, যে ভালো হয়ে যেত। কিন্তু আসলে তো আমার হাতের কাজ নয়, এটা মেডিসিনের গতিকে আপনি থামিয়ে দিতে পারেন না, আমিও এই মেডিসিনের ক্রিয়াটাকে কি আমি থামিয়ে দিতে পারি না, এটাকে ব্যাহত করতে পারি না, এই ক্রিয়া মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি না। তো আমি একটা পর্যায়ে আমি বললাম আপনি ধৈর্য ধরেন, যেহেতু এখন আপনার হাঁপানি নাই, চর্মরোগ, তো চর্মরোগ একটা পরে চলে যাবে, আপনি একটু অপেক্ষা করেন। উনি একটা পর্যায়ে কিন্তু অপেক্ষা করতে পারেন নাই। তো একটা পর্যায়ে কিন্তু রোগী আর ধৈর্য ধরে থাকতে পারেন নাই। তো উনি শেষ পর্যায়ে কি করলেন, ডাক্তার সাহেব আমি আর টিকতে পারলাম না, আমার চর্মরোগ এত বৃদ্ধি পেয়েছে আমি সারা রাত ঘুমাতে পারি না, ছটফট করতেছি, আর আপনি বলতেছেন অপেক্ষা করেন অপেক্ষা করেন, আপনার চিকিৎসা আপনি রাখেন ওখানে, আমি অন্যপ্যাথিতে যাচ্ছি। যাই হোক, একটা পর্যায়ে উনি কিন্তু অন্যপ্যাথিতে গেছে, যাওয়ার পরে তার স্কিন ডিজিজটা আবার একটু সাপ্রেসড হয়েছে। আমি ওনাকে বললাম আপনি আমার নাম ঠিকানা তারিখ দিয়ে লিখে রাখবেন ডায়েরিতে, আবার পুনরায় আমার কাছে আসতে হবে এই শ্বাসকষ্টের জন্য, আমি এইভাবে প্রিডিকশন করছি। তো উনি খুবই ক্ষুব্ধ, অনেক রাগ ক্ষোভ আমার প্রতি। তাই বললাম আপনি যতই রাগ করেন একটা সময় কিন্তু আপনার কাছে আমার কাছে আশাই লাগবে আপনাকে। তো উনি 3-4 মাস পরে আমি উইলিংলি ফোন দিয়েছি, আমি শাহিদা আপা আপনার এখন কি অবস্থা? বলে উনি বললেন যে ভাই আমি ভালো নাই। আমি কেন? বললো আমি এই আপনি যা বলেছিলেন চর্মরোগ চাপা দেওয়ার পর থেকেই আমার শ্বাসকষ্ট এত পরিমাণ বেড়ে গেছে। তো আমি তো শ্বাসকষ্টে মানে চর্মরোগ তো এক ধরনের কষ্ট ছিল, এবং শ্বাসকষ্ট আরো বেশি। দেখেন গুরুত্বপূর্ণ অর্গানে যদি রোগ আক্রমণ করে তখন কষ্ট বেশি হয় না কম গুরুত্বপূর্ণ অর্গানে যদি রোগ আক্রমণ করে তখন বেশি কষ্ট হয়? আসলে গুরুত্বপূর্ণ অর্গানে যদি রোগ আক্রমণ করে তখনই কিন্তু কষ্ট বেড়ে যায়, বিশেষ করে হার্ট, লাংস, কিডনি, ব্রেইন, হ্যাঁ লিভার। তো এইগুলো কিন্তু রেসপিরেটরি ফাংশন, তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্গান। আপনার স্কিন ডিজিজ হয়েছে, আপনার ঘুম হচ্ছে না, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট আপনার হচ্ছে না। আপনার হাতে ব্যথা হয়েছে, হাত কেটে ফেলেন, আঙুলের সমস্যা হচ্ছে, আঙুল কেটে ফেলেন, আপনি কষ্ট ফিল করবেন না, কিছুদিন হয়তো কষ্ট ফিল করবেন, হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ অর্গানে যখন আক্রমণ করে এতটা বেশি আপনি সাফার করবেন না। তো রোগী বললেন যে ডাক্তার সাহেব আমি খুব বেশি কষ্ট ফিল করতেছি। তো একটা পর্যায়ে উনি বললেন যে আমি তো আবার আপনার চিকিৎসা নিতে চাই, আপনার শরণাপন্ন হতে চাই। আমি বললাম নো, আপনাকে আমি আর চিকিৎসা করব না, আপনি অন্য কোথাও দেখতে পারেন। তা উনি আবার রিকোয়েস্ট করলেন ভাই আমি আর কোথাও যাব না, আমি আর কোথাও যাব না, প্লিজ আমাকে আবার চিকিৎসা মানে হোমিওপ্যাথি চিকিৎসা দিন আমাকে। তাই আমি বললাম ঠিক আছে, আমি চিকিৎসা করতে গিয়ে আবার কিন্তু স্কিন ডিজিজ ফিরে আসবে, ধৈর্য যদি ধরতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনার এই রোগটাকে আরোগ্য করা সম্ভব। তো এখন দেখেছি 3 মাস পরে এসে ওই সরিনামের লক্ষণ আর নাই, ওই সরিনামের লক্ষণ আর নাই। তখন উনি বললেন ডাক্তার সাহেব আমি বিশেষ করে রাত 1টা 2টা বাজলে আমার কষ্টটা বেড়ে যায়। রাত কয়টা বাজলে? 1টা 2টা বাজলে
আমার কষ্টটা বেড়ে যায়। ঠান্ডা একেবারে আমি সহ্য করতে পারি না, ঠান্ডা একেবারেই সহ্য করতে পারি না। তো যাই হোক, একটা পর্যায়ে তার আমি অন্য ওষুধের সিমটম পেয়েছি। দেখেন, যখন ক্রনিক ডিজিজের রোগী কোনো চিকিৎসা নিতে নিতে হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা নিতে নিতে অন্য কোনো ডাক্তারের কাছে যায়, শরণাপন্ন হয়, তখন আবার দীর্ঘদিন পরে যদি আসে তাকে আবার নতুন করে তার কেস চেকিং করতে হয়, ইতিহাস নিতে হয়। তো যাই হোক, একটা পর্যায়ে আমি তার লক্ষণ, ক্যালিকার্পের লক্ষণ পেয়েছি। ক্যালিকার্প দিতে দিতে একটা পর্যায়ে অনেক পাওয়ার দিয়েছি, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে প্রায় 12-13 পাওয়ার পৌঁছ দিয়েছি। তো আবার তার স্কিন ডিজিজ গুলো আবার পুনরায় ফিরে আসছে, স্কিন ডিজিজ দেখা দিয়েছে। তো দেখা দিয়েছে উনি বললেন, ডাক্তার সাহেব স্কিন ডিজিজ তো আবার পূর্বের মতো ধারণ করেছে, এখন কি করব? আমি বললাম, ওয়েট এন্ড সি, আপনি অপেক্ষা করেন এবং দেখেন, আমি পর্যবেক্ষণে রাখলাম, আপনি ভালো হয়ে যাবেন। তো আমি দেখলাম যে ক্যালিকার দিয়ে কিন্তু আর কিন্তু কি তার স্কিন ডিজিজও ওইভাবে ভালোর দিকে যাচ্ছে না, এবং তার শ্বাসকষ্টও থেমে গেছে। শ্বাসকষ্ট যে উপশমটা একটা পর্যায়ে থেমে গেছে, উনি আর ভালো ফিল করতেছেন না। তো উনি বললেন যে আমার নতুন কিছু সিমটম দেখা দিয়েছে। আমি নতুন কি লক্ষণ দেখা দিয়েছি? তো উনি বললেন যে আমার মুখের উপর বাতাস করলে একটু ভালো ফিল করি, একটু ভালো ফিল করি। তো কার্বোভেজের একটা লক্ষণ আছে। কার্বোভেজ কিন্তু ফার্স্ট গ্রেড একটি মাত্র মেডিসিন, এবং সেকেন্ড গ্রেডের মেডিসিনের কথা বলেছি, সম্ভবত ফ্রামেট এবং মেডোরিনাম। তো কার্বোভেজ অনুপূরক ওষুধ হিসাবে ক্যালিকার্ব এবং কার্বোভেজ একে অপরের অনুপূরক ওষুধ। আমি কার্বোভেজ এখনো পর্যন্ত তাকে সম্ভবত 16 অথবা 17 পাওয়ার চলতেছে। রোগী এখনো পর্যন্ত হাঁপানি থেকে অনেক ভালো আছেন, স্কিন ডিজিজ অনেক কমে এসেছে। তো এই রোগী 24 বছর ধরে এইভাবে সাফার করতেছে। তো প্রত্যেকবার যদি আমরা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সুনির্বাচিত ওষুধ, সুনির্দিষ্ট ওষুধ যদি অ্যাপ্লাই না করতে পারি, তাহলে এই সমস্ত জটিল এবং দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে আমরা কখনোই রোগীদেরকে আরোগ্য করতে পারবো না। এনিওয়ে, তো আমি এই রোগীকে এখনো পর্যন্ত চিকিৎসা দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো এরপরে আসি, আমি আরেকটি রোগীর ইতিহাস বলবো এবং আমার নিজের ইতিহাসটা একটু বলতে চাই। তো আমার বংশে যেহেতু হাঁপানির ইতিহাস আছে, আমার বাবার, আমার চাচাদের, হ্যাঁ, কম বেশি প্রত্যেকেরই হাঁপানির একটা ইতিহাস আছে। তো আমিও কিন্তু গত 2 বছর আগে হাঁপানিতে আক্রান্ত হয়েছিলাম। তো হওয়ার ফলে দেখা যায় আমার বাসা প্রায় 6 তলায়। তো 6 তলাতে উঠতে গিয়ে আমার খুব কষ্ট হয়। আমার ছেলে মেয়েকে ঘাড়ে ধরে আস্তে আস্তে 1 পা 2 পা করে আমি উঠতে থাকি। বাসায় গিয়ে এত বেশি কষ্ট হয়, হাত পা ছড়িয়ে ছিটিয়ে একবারে চিত হয়ে শয়ন করলে খুব বেশি কমফোর্ট ফিল করি। কত শান্তি, কত ভালো লাগতেছে এইভাবে শুয়ে থাকলে। তো আমি দেখলাম যে সরিনামের বিরাট একটা লক্ষণ, হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকলে সরিনাম খুব চমৎকার কাজ করে। আমি সরিনাম খেয়েছি, খুব বেশি চমৎকার রেজাল্ট, খুব ভালো ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো এরপরে সরিনাম পাওয়ার আমি আস্তে আস্তে এক্সটেন্ড করেছি। তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো এখনো পর্যন্ত আপনাদের দোয়ায় ভালো আছি। তো সরিনামের আরো কিছু লক্ষণ আছে। আমি শীত, এত বেশি শীত কাতর, হ্যাঁ, মনে হয় শীতকাল আসলে মানে আমি খুব বেশি শীতে কাতর হয়ে পড়ি। এবং আপনার গরমকালেও একটা কাতা মনে থাকবে, ফ্যানের বাতাসও চলবে, কাতাও থাকবে, এই লক্ষণ। যাই হোক, আরো অনেক লক্ষণ আমি রেপার্টরি থেকে নিয়েছি। তো সরিনাম খাওয়ার পর আমি ভালো ফিল করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের মিজান ভাই, উনিও কিন্তু মানে অ্যাজমাটিক প্রবলেমে উনি ভুগছিলেন দীর্ঘদিন। তো আমি ওনাকে মেডিসিন সিলেকশন করেছিলাম। মিজান ভাই, কি মেডিসিন সিলেকশন করেছিলাম আপনাকে? সম্ভবত আপনার ইতিহাসটা এখানে আমি মানে রেকর্ডটা বের করি নাই। লাইকোপোডিয়াম মনে হয়। কার্বোভেজ, কার্বোভেজ, কার্বোভেজ না টিউবারকুলিনাম, কি মেডিসিন দিয়েছিলাম? কার্বোভেজ। যাই হোক, তো ওনার লক্ষণ, আমি অনেক লক্ষণ, ওনার কিন্তু পাঁচড়ার একটা ইতিহাস ছিল, পাঁচড়ার ইতিহাস। তো স্ক্যাবিসের ইতিহাস যদি কারো থাকে, কার্বোভেজ, সালফার, এই সমস্ত মেডিসিন, টিউবারকুলিনাম, সরিনাম, এই সমস্ত মেডিসিন খুব চমৎকার ইফেক্টিভ মেডিসিন। তো আমি ওনার টোটালিটি অফ, ওনার লক্ষণগুলো আমি এখন নাই বলি, টোটালিটি অফ সিমটমস অনুযায়ী আমি ওনাকে কার্বোভেজ সিলেকশন করেছি। একটা পর্যায়ে কার্বোভেজ দিতে দিতে ওনার সেই পাঁচলা, আজ থেকে সেই অনেক বছর আগের ইতিহাস, যে পাঁচলা হওয়ার ইতিহাস ছিল, উনি বললেন যে ডাক্তার সাহেব আমার স্কিন ডিজিজটা এমন ভাবে প্রকাশিত হয়েছে, আমি তো বসতে পারতেছি না, তো খুব বেশি কষ্ট ফিল করতেছি। আমি বললাম এটা খুব বেশি, হ্যাঁ, মানে হলেও আপনি ধৈর্য ধরে থাকেন, কষ্ট হলেও আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ওনার ধৈর্য এবং হোমিওপ্যাথির প্রতি আস্থা, অবিচল আস্থা, বিশ্বাস এবং একাগ্রতা, উনি কিন্তু হোমিওপ্যাথি, ওনাকে হোমিওপ্যাথিতে পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করেছি, আমি ওনাকে ইন্সপায়ার করেছি। আপনি হোমিওপ্যাথিক পড়েন, একটা সময় আপনাকে কাজে দেবে।
তো আমার এইভাবে উৎসাহ উদ্দীপনার কারণে হোমিওপ্যাথি ভর্তি হয়েছেন। আলহামদুলিল্লাহ উনি হোমিওপ্যাথি পাশও করেছেন এবং রেজিস্ট্রেশনও মনে হয়ে গেছে। উনি একজন এখন রেজিস্টার্ড ডাক্তার। তো আমরা রোগী হিসাবে প্রথমে পেয়েছি, এরপর ডাক্তার হিসেবে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ ওনার রোগটাও এভাবে আমরা হাঁপানি ওনার এখন আর নাই, স্কিন ডিজিজ চলে গেছে। তো এবং পেটের একটা বিরাট একটা সমস্যা ছিল, পেটের গ্যাস এত বেশি জ্বালাপোড়া করতো, মিজান ভাই মনে খেয়াল আছে মনে হয়, এত বেশি জ্বালাপোড়া করতো। তা আপনার ইতিহাসটা আপনি একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে। জি মিজান ভাই, আপনার ইতিহাসটা 1-2 মিনিটে আপনি একটু শেয়ার করেন। জি, তারপর আমি মূল আলোচনায় আসবো। জি, আমার মূলত হচ্ছে যে প্রচন্ড বুক জ্বালা করতো, মানে এত বেশি জ্বালা যে দেখা যাচ্ছে যে আমি পানি পান করছি, তারপরেও কিছুক্ষণ পরে পানি পান করার পরেই প্রচন্ড জ্বালা, এত জ্বালা যে মানে পানি খাওয়ার আগে যে জ্বালা ছিল, পানি খাওয়ার পরে সেই জ্বালাটা আরো বেশি বেড়ে যেত, প্রচন্ড জ্বালা করতো। তারপরে নাসির ভাই তো বলেছেন যে স্কিন ডিজিজের যে বিষয়টা, সেটি তো বহু বছর আগে আমার ছিল, মোটামুটি 20 বছর আগে আমার এই সমস্যাটি দেখা দেয়। তো সেটি সাপ্রেসড অবস্থায় ছিল। তো নাসির ভাইয়ের ওষুধ খেয়ে সেটি আবার প্রকাশিত হয়। তারপরে আমার হচ্ছে যে শ্বাসকষ্টের যে সমস্যাটি, এখন আলহামদুলিল্লাহ আমি ভুলে গিয়েছি যে আমার পেটের একটা সমস্যা, সময় পেটের সমস্যা এবং শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্ট। এটি এটি আমি একেবারেই ভুলে গিয়েছি যে আসলে হোমিওপ্যাথি এমন একটি প্যাথি যে এটি আপনাকে এমন ভাবে কিউর করবে যে আপনাকে বুঝতে দেবে না যে আপনার কোনো এক সময় সমস্যা ছিল। তো আমি স্যারকে তার হচ্ছে যে ধন্যবাদ, আলোচনা হ্যাঁ করার ধন্যবাদ। জন্য অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ মিজান ভাইকে। তো মিজান ভাইয়ের ফ্যামিলির সব সদস্যই আমার পেশেন্ট। তো তার মেয়ের কথা বলি, মিজান ভাইয়ের মেয়ের কথাও। মিজান ভাইয়ের মেয়ের কিন্তু ছোটকাল থেকেই অ্যাজমাটিক একটা প্রবলেম আছে। তো তার ক্ষেত্রেও কিন্তু আমি যে লক্ষণগুলো নিয়েছি, কখনো সরিনাম, কখনো টিউবারকুলাম, কখনো সালফার, যখন যে লক্ষণ এসেছে সেই লক্ষণ অনুসারে আমি মেহজাবিনকে, মিজান ভাইয়ের মেয়ের নাম মেহজাবিন, তো মেহজাবিনের বয়স এখন সম্ভবত 12 বছর। তো আলহামদুলিল্লাহ সেও কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। মাঝে মাঝে কখনো সমস্যা দেখা দিলে মেডিসিনের প্রয়োজন হয়, তাই আমি বলেছি এটা কন্টিনিউ করতে। কন্টিনিউ করলে এই সমস্যা তার থাকবে না। তো তার মেয়ের আপনি মিজান ভাই আপনার মেয়ের ইতিহাসটা 1 মিনিট একটু বর্ণনা দিন। তো এটা ভালো হবে, তাকে নেবুলাইজ করা লাগতো। হ্যাঁ, তো আপনার মেয়ের ইতিহাসটা আপনি একটু 1 মিনিট একটু বর্ণনা দিন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমার মেয়ের যে সমস্যাটি ছিল তার হচ্ছে মোটামুটি 6 বছর বয়স যখন, তার প্রচন্ড ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগার পরে সেই ঠান্ডা লাগাটা দীর্ঘদিন ছিল। তো দীর্ঘদিন থাকার পরে তার একটা পর্যায়ে নিউমোনিয়া পর্যায়ে চলে যায়। নিউমোনিয়া পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে এটা আমরা একটা পর্যায়ে বুঝতে পারি। তারপরে তার চিকিৎসাটি আমরা অ্যালোপ্যাথি মতে করেছিলাম। তো করার পরে মোটামুটি আরো ১-২ বছর পরে তার হচ্ছে যে এই শ্বাসকষ্টটি মানে দীর্ঘস্থায়ী হয়ে যায়। তার ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট শুরু হতো এবং প্রচন্ড শ্বাসকষ্ট, যেটি আসলে সে সহ্য করতে পারতো না। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই নেবুলাইজ করতে হতো। নেবুলাইজ করলে কখনো কমতো, কখনো কমতো না। সেই ক্ষেত্রে আমি যেহেতু আগে আমার ট্রিটমেন্ট করিয়েছিলাম হোমিওপ্যাথিতে, তো আমি চিন্তা করলাম যে আসলে অ্যালোপ্যাথিতে তো কষ্টটা যাচ্ছে না, সমস্যাটা একেবারে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি চেষ্টা করি, নাসির স্যারের কাছে হোমিওপ্যাথি ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ১ বছর মতো ওষুধ খেতে হয়েছিল। তো তারপরে এখন সেভাবে আর শ্বাসকষ্ট আসে না। শ্বাসকষ্ট নাই বললেই চলে। কখনো কখনো ঠান্ডা লাগলে তার হচ্ছে যে তার গলাতে কিছুটা আওয়াজ আসে, কিন্তু পুরোপুরি শ্বাসকষ্টের দিকে যায় না। তো আলহামদুলিল্লাহ এখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তার অনেকটা ইমপ্রুভ করেছে। এখন এই সমস্যাটি আর দেখা যায় না। জি, আপনি কন্টিনিউ স্যার, করবেন আপনার মেয়ের জি আপনার চিকিৎসা, কোনো মেয়ের প্রশ্ন? চিকিৎসাটাই কন্টিনিউ করুন। জি, কন্টিনিউ করবেন। জি, জি। আমরা আমাদের হোমিওপ্যাথিতে আসলে মানে হাঁপানি যে রোগটা, অ্যাজমাটিক যে প্রবলেমটা, এটা কমপ্লিটলি ভালো হয় কিনা আমি নিজের ক্ষেত্রে প্রমাণিত, মিজান ভাই নিজের ক্ষেত্রে স্যার, প্রমাণিত স্যার এবং আমি ওনার মেয়ের আপনাকে ক্ষেত্রে। জি, একটু এ পর্যায়ে থামাতে চাচ্ছি। সেটি হলো যে আসলে আমরা যখন শ্বাসকষ্টের চিকিৎসা করি সেই ক্ষেত্রে দেখা যায় যে
রোগী প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছে, সেই ক্ষেত্রে তার অক্সিজেনের প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে যে নেবুলাইজ না করলে তার হয়তো কোনোভাবেই শ্বাসকষ্টটা কমছে না। এক্ষেত্রে স্যার আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি আপনার আলোচনায় এটিও যোগ করবেন যে যদি এই ধরনের অবস্থা তৈরি হয় এবং হোমিওপ্যাথি ওষুধ কন্টিনিউ করছে, তার ভেতরে যদি তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার নেবুলাইজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই নেবুলাইজের যে ওষুধটি সেটি তার এই হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা এবং সেটি করা জি উচিত জি কিনা। জি জি হ্যাঁ, আপনি চমৎকার কোশ্চেন করেছেন। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা শেষের দিকে দিব ইনশাল্লাহ। শেষের দিকে আমরা এই জি কোশ্চেনের অ্যান্সার দিব। জি, তো আমরা মূল অবশ্যই স্যার। আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রশ্ন পর্ব শেষের দিকে থাকে, আমরা 1 ঘন্টা আলোচনা করেই 10 মিনিটের জন্য আমরা প্রশ্ন পর্ব রাখবো ইনশাল্লাহ। সেখানে অনেকের যদি কোশ্চেন থাকে, কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। তো আমরা কোশ্চেন গুলো মিজান ভাই দেখবেন, দেখার পরে উনি আমাকে বললে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যথাযথভাবে অ্যান্সার দিব। তো আমরা আসি। তো এতক্ষণ আমরা আমাদের অভিজ্ঞতার কথা আলোচনা করেছি, প্র্যাকটিস অফ মেডিসিনের কথা বলেছি। তো এখন এই হাঁপানির জন্য আমরা কি কি রিমেডি অ্যাপ্লাই করতে পারি। আমরা যে সমস্ত মেডিসিন পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, খুব চমৎকার ফলাফল পেয়েছি। তো আরো কিছু মেডিসিন আছে, অ্যারালিয়া, ক্যালিকা, কার্বোভেজ, আপনার কোস্টিকাম, নেট্টাম সালভ, এই ধরনের আরো অনেক মেডিসিন আছে, ভেরিটাম, ভেরিডি, ক্যালিফস, ক্যালকেরিফস, টিবোক্লেনাম, ব্যাসিলিনাম, ব্লাটা ওরিয়েন্টাল, ক্যানাবিস ইন্ডিকা, সেনেগা, অ্যান্টিমটার্ট, আর্সেনিক, ফোজা, ইপিকাক, সাম্বুকাস, অনেক মেডিসিন আছে, সালফার আছে। তো অনেক অনেক মেডিসিন, কুপ্রামেট আছে, অনেক মেডিসিন আমরা পেয়ে থাকি। এত মেডিসিন আলোচনা করাও সম্ভব নয়, আমরা দুই একটি মেডিসিনের আলোচনা করে ইনশাল্লাহ প্রশ্ন পর্বে আসবো ইনশাল্লাহ। জি, তো অ্যারেলিয়ার আমি কিছু পেশেন্ট পেয়েছি। তো অ্যারেলিয়ার রোগীদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণ দেখা দেয়, যে অ্যারেলিয়ার রোগীরা কিন্তু শুয়ে থাকতে পারে না। এরা কি করতে পারে না? এরা শুয়ে থাকতে পারে না। রাত্রে শুইলেই এদের কষ্টটা বেড়ে যায় এবং প্রথম নিদ্রার পরেই কিন্তু তাদের শুষ্ক কাশি দেখা দেয়, গলার মধ্যে সাই সাই করে শব্দ হতে থাকে, গলার মধ্যে সুরসুর সহ হাঁপানির কষ্টটা বৃদ্ধি পেতে থাকে, বুকে এক প্রকার চাপবোধ অনুভব করতে থাকে, মনে হয় গলায় যেন কিছু একটা আটকে আছে। তো এই অ্যারালিয়ার রোগ লক্ষণ কিন্তু শয়নে বৃদ্ধি, এই সমস্ত লক্ষণ যদি পাই এবং শ্বাস কাশির শ্বাস প্রশ্বাসের কষ্ট থাকে, অর্থাৎ হাঁপানির মতো অবস্থা বিশেষভাবে মানে দেখা যায় ঘুমের মধ্যে, দেখা যায় যে ঘামে গোসল হয়ে গেছে, ঘামে স্নান হয়ে গেছে। হ্যাঁ, এটাও দেখা যায়। খোলা বাতাস সে সহ্য করতে পারে না। এক ঘুমের পরে মধ্যরাত্রে দেখা যায় যে শুষ্ক কাশি দেখা দেয় এবং শয়ন অবস্থায় হাঁপানির টান বৃদ্ধি হতে থাকে। তো এই সমস্ত লক্ষণ যদি পাই আমরা এড়িয়ে দিতে পারি। ক্যালিকার্বের কথা আগেই বলেছি। ক্যালিকার্বের হাঁপানিটা কিন্তু দেখা উঠে বসলে একটু কমফোর্ট ফিল করতে থাকে এবং সামনের দিকে ঝুঁকলে এবং দুললে আহ একটু দেহটাকে আন্দোলিত করলে সে উপশম বোধ করতে থাকে এবং প্রবল কাশির পর কষ্টকর শ্বাস প্রশ্বাস দেখা দেয়। তো রাত 1টা, 2টা, 3টা, 4টা এর মধ্যে যদি হাঁপানির বৃদ্ধি হয় এবং শীতকাতরতার লক্ষণ দেখা যায় এবং উপরের চোখের পাতা যদি ফুলতে দেখা যায় এবং বুকে সুস্ফোটানোর মতো ব্যথা, ক্যালিকার্বের মধ্যে কিন্তু আমরা পাই সুস্ফোটানোর মতো ব্যথা থাকবে এবং ডান পাশে চেপে শুইলে তার শ্বাসকষ্টটা বৃদ্ধি হতে দেখা যায়। আর এই সাথে যদি থাকে তার সর্বাঙ্গ ও সরলোপ এবং শেষ সাথে বিশেষ করে রাত 3টা, 4টা, 5টার দিকে বা 1টার দিকেও কিন্তু এই কষ্টকর উপসর্গগুলো দেখা যায় এবং খোঁচা মারা মতো ব্যথা বেদনা দেখা যায়। তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই ক্যালিকার্বের কথা চিন্তা করবো। আমরা দু একটা লক্ষণ নিয়ে কখনোই ক্যালিকার্ব দিব না। আবার অতীতে যদি চর্মরোগ চাপা পড়ার ইতিহাস থাকে, ক্যালিকার্বের সমলক্ষণ সম্পন্ন কোনো পেশেন্ট যদি আসে, ক্যালিকার্ব দিয়ে তাদেরকে আরোগ্য করতে পারবো। আবার কার্বোভেজও কিন্তু হাঁপানির খুব চমৎকার একটা মেডিসিন। অনেক সময় নিউমোনিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নিউমোনিয়ার কুফলে অনেক সময় দেখা যায় ওই বায়ুনালীগুলো, শ্বাসনালীগুলো সংকীর্ণ হয়ে যায় আপনার ইঞ্জেকশন করার ফলে, দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়ার ফলে দেখা যায় যে ওই বায়ুনালীগুলো সংকীর্ণ হয়ে যায়, সংকোচন হয়ে যায়। তো একটা পরে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, সেই ক্ষেত্রে ক্যালিকার্ব, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, আপনার কার্বোভেজ, এই সমস্ত মেডিসিন খুব চমৎকার কাজ করে। তো হাঁপানিতে দেখা যায় যে সেলেসা তরল এবং সরল থাকলে কার্বোভেজের রোগীরা একটু কি কমফোর্ট ফিল করতে থাকে, প্রচুর পরিমাণে সেলেসা স্রাব এইভাবে বের হয়ে যায়,
ক্রমে আস্তে আস্তে সেটা গাঢ় আকার ধারণ করে, চটচটে পুজোর মতো কি শ্লেষা বের হতে থাকে। শ্বাস প্রশ্বাসে প্রায় হিস হিস বা সাই সাই শব্দ, হ্যাঁ, এইগুলো কিন্তু থাকে না। প্রায়ই দেখা যায় যে শ্বাস প্রশ্বাসে হিসিস বা সাই সাই শব্দ থাকে না। তবে নতুন সর্দি হলে সাই সাই শব্দ বাড়ে। ঘন ঘন শ্বাস প্রশ্বাস কিছুদিন বন্ধ থাকে, আবার দেখা দেয়, এবং নিদ্রাকালীন সময়ে হঠাৎ করে আক্রমণ হয়। এবং কার্বোহাইড্রেট রোগ লক্ষণ যখন আক্রমণ করে, তার শ্বাসকষ্ট হয়, এবং বাতাস করলে, মুখের উপর বাতাস করলে একটু সে কম্প ফিল করতে থাকে, এবং তার শীত কাতরতার যদি লক্ষণ পাই, তাহলে অবশ্যই কার্বোহাইড্রেট আমরা চিন্তা করব। আরো কিছু মেডিসিন আছে, বিশেষ কোস্ট্রিকাম। কোস্ট্রিকামের হাঁপানিটা বৃদ্ধি পায় সকালে, হ্যাঁ, সর্বঙ্গ বৃদ্ধি পায় এবং হাঁপানিও বৃদ্ধি পায়। দেখা যায় যে কোস্ট্রিকামের শীতকালে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। হাঁপানি, বিশেষ করে হাঁপানি, ঠান্ডা, কাশি, সর্বঙ্গ, এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা যায়। এবং কোস্ট্রিকামের মানসিক যদি লক্ষণ আমরা বলতে চাই, তার মধ্যে উদারতা, তার মধ্যে আন্তরিকতা, তার মধ্যে ভালোবাসা, মানুষের প্রতি এত বেশি সহানুভূতি, সিম্প্যাথি তাদের খুব বেশি থাকে, যে অন্য কোনো মেডিসিন এইভাবে পাওয়া মুশকিল হয়ে যায়। তো সিম্প্যাথেটিক হয়ে যায়, সিম্প্যাথেটিক হয় কোস্ট্রিকামের রোগীরা। তো পরে দুঃখ কষ্ট দেখে এরা সহ্য করতে পারে না। একজন না খেয়ে আছে, তো সে নিজে না খেয়ে অন্যজনকে খাওয়াতে চাই, নিজের কাছে টাকা নাই, তো অন্যজন কাছ থেকে হাওলাত করে তাকে সাহায্য করতে চাই। এই ধরনের লক্ষণ কিন্তু আমরা কোস্ট্রিকামের মানসিক লক্ষণ পেয়ে থাকি। আবার কোস্ট্রিকামের মধ্যে বিদ্রোহ করার মনোভাব আমরা পাই, রেবেলিয়াস মাইন্ডেড, ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, প্রতিবাদ করার যে প্রবণতা, এটাও কিন্তু কোস্ট্রিকামের মধ্যে পাওয়া যায়। আবার কোস্ট্রিকামের রোগীর আরেকটা অদ্ভুত লক্ষণ আছে, যদি সে দাঁড়িয়ে পায়খানা করে, সেই ক্ষেত্রে সে কম্প ফিল করতে থাকে। তো হাঁপানির যে লক্ষণগুলো, হ্যাঁ, এটা শীতকালীন যদি সিজনে দেখা দেয়, কাশির সাথে বুকে, হ্যাঁ, দেখা যায় যে যন্ত্রণা তৈরি হচ্ছে, সামান্য সেলেসা ওঠে, এবং রোগী তা গিলে ফেলে। ঠান্ডা পানি পান করলে, দেখেন কোস্ট্রিকামের অদ্ভুত একটা লক্ষণ আছে। সাধারণত ঠান্ডা পানি পান করলে শ্বাসকষ্ট তো বেড়ে যাওয়ার কথা, কাশি তো বেড়ে যাওয়ার কথা, বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু কোস্ট্রিকামের রোগ লক্ষণটা এমন, যদিও সে শীতকাতর, যদিও কোষ্ঠিকামের রোগী শীতকাতর, তবুও সে ঠান্ডা পানি পান করলে তার কাশি, তার শ্বাসকষ্ট উপশম হতে থাকে। এটা খুবই অদ্ভুত একটা লক্ষণ। এই লক্ষণকে ডিপেন্ড করে, এই লক্ষণের উপরে নির্ভর করে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করতে পারি। আবার বিছানার গরমে বৃদ্ধি পাই, দেখেন বিছানার গরমে বৃদ্ধি পাই, কোষ্ঠিকামের রোগী শীতকাতর, বিছানায় গরমে গেলে বৃদ্ধি পাবে কেন? এটাও কিন্তু একটা অস্বাভাবিক লক্ষণ। তো এই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। তো আর্দ্র আবহাওয়ায় তারা ভালো থাকে, কিন্তু শুষ্ক ঠান্ডা বাতাসে, বিশেষ করে শীতকালে শুষ্ক শীতে ঠান্ডা বাতাসে তাদের কষ্টগুলো বেড়ে যায়। আমরা যদি ন্যাট্রাম সালফের কথা চিন্তা করি, যে ন্যাট্রাম সালফও কিন্তু হাঁপানির ক্ষেত্রে খুবই চমৎকার মেডিসিন। ন্যাট্রাম সালফ, মেডোরিনাম এবং থুজা, একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের কমপ্লিমেন্টারি সম্পর্ক, একটার পর আরেকটা খুব ভালো সম্পর্ক। অনেক সময় দেখা যায় যে প্রমেহ অথবা ম্যালেরিয়া ধাতুগ্রস্ত ব্যক্তিদের হাঁপানি হতে দেখা যায়। তো জলাশয়ের কাছে কাজ করার ফলে, অথবা আর্দ্র স্যাঁতসেঁতে আবহাওয়ায় বসবাস এর ফলে যদি হাঁপানি দেখা দেয়, আর্দ্র ঋতুতে শ্বাসকষ্ট দেখা দেয়, এবং কাশির সময় বুক চেপে ধরতে হয়, এবং সেলেসা ক্ষরণ যুক্ত হাঁপানি, বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছে, এবং ভোর ৩টা ৪টা ৫টার দিকে রোগ আক্রমণ করতেছে, তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এবং কাশির সঙ্গে দড়ির মতো সেলেসা নির্গমন হচ্ছে, আর ওই সাথে যদি গরম কাতরতা থাকে, ন্যাট্রাম সালফের রোগী কিন্তু গরম কাতর, যদি তার গরম কাতরতা থাকে এবং জলীয় পানির সংস্পর্শে গেলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়, এবং জলীয় খাবার খাইলেও তার শ্বাসকষ্ট বেড়ে যায়, এই সমস্ত লক্ষণ পাইলে আমরা কিন্তু ন্যাট্রাম সালফের অসংখ্য লক্ষণ আছে, এত লক্ষণ বলাও সম্ভব নয়। তো ন্যাট্রাম সালফের এই দুই একটা যে লক্ষণ বলেছি, এই লক্ষণ যদি আমরা পেয়ে থাকি, অবশ্যই ন্যাট্রাম সালফের চিন্তা করবো। আবার অপরদিকে ছোটকালে ভ্যাকসিন নিতে নিতে একটা পর্যায়ে যদি কোনো শিশুদের বা কোনো ছেলে মেয়েদের দেখা যায় হাঁপানি হতে দেখা যায়, এত বেশি ভ্যাকসিন নিয়েছে, এত বেশি মানে টিকা নিয়েছে, দেখা একটা পর্যায়ে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তো এই শ্বাসকষ্টের জন্য ভ্যাকসিনের নাম আপনার অথবা থুজার, সাইলিশা, এন্টিমটাট, এই সমস্ত মেডিসিন গুলো খুব চমৎকার কাজ করে। তো থুজার লক্ষণ পাইলে আমরা থুজা অ্যাপ্লাই করব ভ্যাকসিনের কুফলে, যদি এন্টিমটাটের লক্ষণ পাই এন্টিমটাট প্রয়োগ করব, যদি আমরা সাইলিশা লক্ষণ পাই সাইলিশা, ailments ফ্রম ভ্যাকসিনেশনের থেকে যদি তার অসুস্থতা দেখা দেয়, এই ক্ষেত্রে অনেক মেডিসিন আমরা পাই। সালফার কিন্তু খুব চমৎকার মেডিসিন, সালফার, মেরিডোনাম, আপনার থুজা, এন্টিমটাট, সাইলিশিয়া, অনেক মেডিসিন আছে রেপার্টরিতে, সেগুলো আমরা নাই আলোচনা করি। তো আমি মনে হয় আমার আলোচনা প্রায় 1 ঘন্টা করেছি। এছাড়াও আরো অনেক মেডিসিন আছে,
তো সেই সমস্ত মেডিসিন যদি আমরা অ্যাপ্লাই করি, আমি টিউবারকুলিনাম দিয়ে অসংখ্য মেডিসিন হাঁপানির রোগীদের ক্ষেত্রে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, সালফার, সরিনাম, এই সমস্ত মেডিসিন অ্যাপ্লাই, সাইলিশিয়া দিয়েও আমি হাঁপানির একটা রোগীকে কমপ্লিটলি ভালো করেছি। তো ওই ইতিহাস আমি নাই বলি। তো আমাদের আলোচনা 1 ঘন্টা হয়ে গেছে, আমি আমার আর আলোচনাটাকে দীর্ঘায়িত করতে চাই না। সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। আবারও আপনাদেরকে মানে স্বাগত জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, লাইভটাকে কি উপভোগ করার জন্য। তো আমি আশা করি আপনারা আগামীতেও এই ধরনের প্রোগ্রামে আপনারা আমাদের লাইভটাকে দেখবেন এবং আপনাদের নিজ নিজ টাইমলাইনে এগুলো শেয়ার করবেন। তো আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করে মিজান ভাইয়ের একটা কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার দিব। এবং আরো যদি কোনো কমেন্টস বক্সে আপনারা যদি কোনো কমেন্ট করেন, সেই ক্ষেত্রে সেই অ্যান্সার গুলো দিব। জি মিজান ভাই, কোনো কমেন্টস থাকলে আপনি বলুন, আমি অ্যান্সার দিব। জি জি, ধন্যবাদ স্যার। আমার যে প্রশ্নটি ছিল সেটি হলো যে শ্বাসকষ্ট বেড়ে গেলে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ জি আমার খাওয়ার মনে আছে, কাজে হ্যাঁ আপনার মনে, হ্যাঁ ওই কথা আমার মনে আছে, মনে আছে আমার, নেবুলাইজ করতে আপনার পারবো কোশ্চেন কিনা? আমার জি, মনে আছে। সেটি একটু। জি জি, জি। হ্যাঁ, আপনি ছাড়া আর অন্য কেউ কোশ্চেন করেছেন কিনা কমেন্ট বক্সে দেখেন, কোনো কোশ্চেন আছে কিনা। না, আপাতত কোনো কোশ্চেন নেই। এটা দিয়ে জি আমরা শেষ আপনার করতে আপনার পারি। অ্যান্সারটা দিই। জি, তো ক্রনিক ডিজিজের প্রথম খণ্ডে 100, হ্যাঁ ক্রনিক ডিজিজের প্রথম খণ্ডের 109 পেজে মতাসমিল হ্যানিম্যান খুব চমৎকার কথা বলেছেন। All classes of chronic patient must be forbidden the use of remedy or any medicine on their own account. তো যদি তাদের অধীনে দেখা যাচ্ছে কোনো মেডিসিন থাকে, সেটা ডোমেস্টিক হতে পারে, অথবা অ্যালোপ্যাথিক হতে পারে, অথবা হার্বাল হতে পারে, হ্যাঁ, অথবা যে কোনো মেডিসিন হোক না কেন, ক্রনিক ডিজিজ চিকিৎসা করাকালীন সময়ে যদি মানে হোমিওপ্যাথিক ওষুধ অ্যাপ্লাই করা হয়, তো সেই ক্ষেত্রে সকল মেডিসিনকে বন্ধ রাখতে হয়। কিন্তু রোগীর যদি এমন একটা অবস্থা তৈরি হয়, মুমূর্ষু অবস্থা, রোগীর জীবন নিয়ে টানাটানি, তো অনেক সময় মেডিসিনাল অ্যাগ্রাভেশন দেখা দিয়েছে, সাপোজ মেডিসিনাল অ্যাগ্রাভেশন দেখা দিয়েছে, তো মেডিসিনাল অ্যাগ্রাভেশন কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু কমে যায়, সেটা সর্বোচ্চ 4 দিন পর্যন্ত স্টে করে। এখন কোনটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন, কোনটা ডিজিজ অ্যাগ্রাভেশন, এটা বিচক্ষণ ডাক্তার ছাড়া বুঝতে পারেন না, এবং রোগীকেও বলে দিতে হয় আসলে এটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন অথবা ডিজিজ অ্যাগ্রাভেশন। তো ডিজিজ অ্যাগ্রাভেশন হলে সেই ক্ষেত্রে আমরা লক্ষণ কেমন পাবো, এবং মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলেও আমরা কেমন লক্ষণ পাবো, সেটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। এনিওয়ে, আমি যেটা বলতেছিলাম, মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলে, তো এই ক্ষেত্রে আপনার কোন রকম রোগীকে কোনো মেডিসিন দিয়ে ওই মেডিসিনের ক্রিয়াটাকে প্রতিহত করা যাবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কিন্তু যদি ডিজিজের অ্যাগ্রাভেশন হয়, যে এটা ডিজিজেরই অ্যাগ্রাভেশন, রোগের বৃদ্ধি, রোগের এত বেশি বাড়াবাড়ি, আমার মেডিসিন দেওয়ার পরেও কাজ করতেছে না, আমার কাছে মনে হচ্ছে মেডিসিনটা সাইড সিলেকশন হয়েছে, অথবা পার্শিয়াল সিলেকশন হয়েছে, আংশিক সিলেকশন হয়েছে, তো যার ফলে রোগীকে কাজ মানে রোগীর হাঁপানির ক্ষেত্রে কাজ করতেছে না, অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলতে পারি ওই রোগীকে হয়তো আমার মেডিসিন সুনির্দিষ্ট নয়, ওয়েল সিলেক্টেড রেমেডি নয়, আপনি অবশ্যই এই রোগীকে অক্সিজেন দিতে পারেন অথবা নেবুলাইজড করতে পারেন। তো এটা অবশ্যই বলা যেতে পারে। কিন্তু যদি মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয় কোন রকম কোনোভাবে, এটা কিন্তু এটা মানে এটা খুব কড়া ভাষায় বলেছেন যে while taking homeopathic medicine you have to abstain from other medicine. তো আপনাকে অ্যাবস্টেইন করতে হবে অন্যান্য মেডিসিন থেকে হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়ার সময়। তো আপনার অ্যান্সার আপনি হয়তো পেয়েছেন, আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়েছেন মনে হয়। জি জি, ধন্যবাদ স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছিলাম সেটির উত্তর দিয়েছেন। তো জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমার হোমিওপ্যাথিক সাথে। কল্যাণ সোসাইটির পক্ষ থেকে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আশা করি আমরা পরবর্তী প্রোগ্রামে আপনাকে যেন পেতে পারি। জি, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ স্যার। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এবং এতক্ষণ আপনি আমাদের সাথে কষ্ট করে আমাদের এই আয়োজনে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। এজন্য আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি। তো প্রিয় দর্শক,
আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।